হাই, আসসালামু আলাইকুম। আমি মৃদুল ইশাত দীপ, একজন প্রফেশনাল মোশন গ্রাফিক্স ডিজাইনার। এটা আমার করা জীবনের প্রথম ভিডিও, একটু নার্ভাস ফিল করতেছি, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমার প্রফেশন, আসলে আমি কি করি, কেন করি এবং এটা দিয়ে আসলে কি হয় এই রিলেটেড। আশা করি যে পার্সোনাল থটগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। এটা একজন বিগিনার লেভেলের ডিজাইনার থেকে শুরু করে একজন বিজনেসম্যান, একজন যিনি মার্কেটিংয়ের কাজ করে, সবারই আশা করি এটা, এবং ইভেন সাধারণ মানুষেরও কাজে আসবে। যখন আমি আমার গ্রাফিক ডিজাইন শেখাটা শুরু করলাম তখন গ্রাফিক ডিজাইনের সংজ্ঞায় আমাকে শেখানো হতো যে গ্রাফিক ডিজাইন হলো টেক্সট, ইমেজ, কালার, শেপ ইত্যাদি ব্যবহার করে একটা প্রোডাক্টকে সুন্দরভাবে প্রমোট করা বা একটা প্রোডাক্টকে সুন্দরভাবে তুলে ধরা। ইভেন অনেকে বলেছিল একটা প্রবলেমকে সলভিং করা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্রত্যেকটাই সঠিক, কিন্তু আমার বর্তমান অভিজ্ঞতা অনুসারে পার্সোনাল থটটা একটু আলাদা। কেন? সেটা হলো আসলে গ্রাফিক ডিজাইন দিয়ে একটা প্রোডাক্টকে অবশ্যই সুন্দরভাবে প্রমিনেন্ট করা হয়, তুলে ধরা হয়, ফুটিয়ে তোলা হয়, কিন্তু এটা এমন একটি মার্কেটিং টুলস যেটা দিয়ে আপনাকে এবং আমাকে হিপনোটাইজ করা হয়। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, এই গ্রাফিক ডিজাইন আপনাকে আমাকে হিপনোটাইজ করে। কীভাবে সেটাই আসতেছি, এবং এটা দিয়ে আমাদের মাইন্ড সেট আপকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করা সম্ভব। আচ্ছা, চলুন আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করি যেটা আমার জীবনের সাথে সম্পৃক্ত, জীবনমুখী একটা ঘটনা বলতে পারেন। আচ্ছা, একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, সাধারণত বিকালে হয়তো বা কোনো একটা উদ্দেশ্যে বের হয়েছিলাম বা এমনি আমি হাঁটতেছিলাম রাস্তা দিয়ে মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুর দিয়ে যাওয়ার সময় একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে আমি একটু দাঁড়ায় পড়লাম, কারণ ওখানে একটা সুন্দর একটা ব্যানার ঝুলতেছিল যেখানে লেখা ছিল বার্গারের 10% ছাড় দেওয়া হয়েছে, এবং ওখানে খুব সুন্দরভাবে বার্গারটাকে প্রমিনেন্ট করা হয়েছিল একটা সুন্দর ইমেজ ব্যবহার করে, এবং একজন কামড় দিয়ে ধরেছিল। তো ওটা দেখার পরে আমার বার্গার খেতে মন চাচ্ছিল। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এরকম যে যখন একটা বার্গারের সুন্দর ডিজাইন আমার সামনে চলে আসলো, এইটা আমার ক্ষুধাকে জাগ্রত করে দিল। এবং হ্যাঁ, এখানে কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে। হ্যাঁ, আসলে সাইকোলজিক্যাল বিষয়টা হলো, এই যে বললাম আমাকে হিপনোটাইজ করা হচ্ছে, ওখানে এত সুন্দরভাবে বার্গারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং বার্গারের অফারটাকে আমাকে প্রমিনেন্ট করে দেখানো হয়েছে, যার ফলে আমার বার্গারটাকে খাইতে ইচ্ছে করছে। এবং এখানেই ওই মার্কেটিংটার সফলতা নির্ভর করতেছে। যেদিন আমি বের হই ওই দিন আমার বার্গার খাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু ওই যে বার্গারটার যে সাইনবোর্ডটা আমি দেখলাম না, ওইটা দেখে আমার সাবকনসিয়াস মাইন্ডে কিছু হিডেন মেসেজ, ওই গ্রাফিক যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনের মাধ্যমে আমাকে পুশ করা হয়েছে। হ্যাঁ, যেটা আমার ক্ষুধাকে সৃষ্টি করছে, অর্থাৎ আমার বার্গার খাওয়ার ইচ্ছাটাকে তৈরি করছে। তো গ্রাফিক ডিজাইনের সফলতাটা আসলে কিন্তু এখানেই। গ্রাফিক ডিজাইন কিন্তু শুধুমাত্র সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করা, হ্যাঁ অবশ্যই সৌন্দর্য তো এখানে থাকবে, নান্দনিকতা থাকবে, কিন্তু শুধুমাত্র নান্দনিকতা থাকলে ওটা ফাইন আর্টসের আন্ডারে পড়ে, যেটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বা যে কোনো চারুকলা বিভাগেই দেখতে পাবেন। ওখানে কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় না, কোনো ব্র্যান্ডকে প্রমোশন করা হয় না, ওটা জাস্ট সুন্দর একটা রং দিয়ে নিজের মনের মাধুর্য মিশিয়ে তৈরি করা হয়। কিন্তু গ্রাফিক ডিজাইনে আসলে কিছু প্রবলেমকে সলভিং করা হয় এবং মার্কেটিং করা হয়। এটা একটা মার্কেটিংসের টুলস। আচ্ছা, কিছুক্ষণ আগে যেমনটা বলতেছিলাম যে এটা আসলে আমাদেরকে হিপনোটাইজ করে। হ্যাঁ, আসলে এটা আমাদেরকে ওয়ান কাইন্ডস অফ লিটল বিট হিপনোটাইজই করে। আর এই হিপনোটাইজ করার জন্য আমাদেরকে শুধুমাত্র অর্থাৎ আমাদের ডিজাইনারদেরকে শুধুমাত্র ওই ফটোশপ বা বলেন ইলাস্ট্রেটর, এটা তো মাস্ট আমাদের লাগবে, এটা দিয়ে তো আমরা ডিজাইন করি, এটা তো একটা টুলস, কিন্তু এছাড়াও কিছু নলেজ দরকার হয়, যে জিনিসটা থাকলে আমরা আসলে একজন মানুষকে সহজেই হিপনোটাইজ করতে পারি। কেমনি হিপনোটাইজ করতে পারি? দেখেন, আমরা সবসময় ডিজাইনের উপাদান হিসেবে বা এলিমেন্ট হিসেবে কি ইউজ করি? একটা আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নেই, কিছু টেক্সট রাখি, কিছু কালার প্রয়োগ করি। যখন আমরা এই কালার বিষয়টা শিখতে যাই তখন একটা শব্দ আমাদের মাথা অলরেডি একটা টপিক চলে আসে, সেটা হলো কালার থিওরি, ব্যালেন্স, হারমোনি। এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের ওই হিপনোটাইজ করার মূল বিষয় বলতে পারেন। এটা আমাদের কেমনভাবে হিপনোটাইজ করে আমি আপনাকে বলি। যেমন মনে করেন যে রেড কালার দিয়ে ডেঞ্জারও বোঝায়, রেড কালার দিয়ে ভালোবাসা, লাভ, এটাও বোঝায়। আবার অরেঞ্জ কালার দিয়ে টক্সিসিটি বোঝায়, যেটা আপনি কালার থিওরিতে পেয়ে যাবেন। তো আসলে এই যে মেসেজগুলো, যে রেড কালারের মধ্যে ডেঞ্জার আছে, এটাই কিন্তু আমাদের সাবলিমিনাল মেসেজ, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হিট করে এবং আমাদের মধ্যে এই ফিলিংসটা ঢুকায় দেয়। এটা কিন্তু সরাসরি বলবে না যেটা ডেঞ্জার, বাট লাল কালার দিয়ে যদি একটা সার্কেল এবং একটা সাইন দেওয়া থাকে, সেটা কিন্তু আপনাকে ডেঞ্জার বা ওখানে যাওয়া যাবে না এ ধরনের বিষয়টা বোঝায় দেয়।
এখন কথা হলো মার্কেটিংয়ে এটা আমাদের কীভাবে সাহায্য করে। আপনি যখন প্রফেশনালি কোনো একটা গ্রাফিক্স ডিজাইন করবেন তখন যে কোনো না কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি অবশ্যই প্রমোট করবেন। তো সেই প্রমোশনের ক্ষেত্রে যখন আপনি ডিজাইনটা করবেন তখন যদি আপনি এই সাইকোলজির বিষয়টাকে মাথায় রাখেন তখন আপনাকে ডিজাইনের মাধ্যমে প্রবলেমটাকে সলভিং করাটা সহজ হয়ে যাবে। আপনি জানেন যে আপনার প্রোডাক্টকে আপনি কীভাবে প্রমোট করতে হবে। যখন আপনি থিওরিগুলো অ্যাপ্লাই করবেন তখন আপনি জানেন যে এই ধরনের শেপটা ব্যবহার করলে আমার এই সাবলিমিনাল মেসেজটা আমার ক্লায়েন্টের অর্থাৎ ক্লায়েন্ট বলবো না, এটা অডিয়েন্সের কাছে যাবে এবং অডিয়েন্সটা সার্ভিস বা আপনার ইসের উপর অ্যাট্রাক্টিভ হবে, মানে প্রোডাক্টের যেটা নিয়ে আপনি ডিজাইন করতেছেন সেটার উপর অ্যাট্রাক্ট হবে। গ্রাফিক ডিজাইনারদের যে শুধুমাত্র আপনার কোনো প্রোডাক্টকে প্রমোট করলেই হয় তা না, ওখানে যে ইনফরমেশনগুলো থাকে, যেমন ধরেন আপনি একটা টাইপো ইউজ করলেন, তো টাইপোর মধ্যে যে আপনি ফন্টটা ইউজ করবেন সেই ফন্টটারও কিছু ধরন থাকে। ফন্টটার মধ্যে আপনি দেখবেন যে যেই ফন্ট দিয়ে স্পিড বা মেশিনারি কিছু বোঝানো হয়, ফুডের ক্ষেত্রে কিন্তু ফুড রিলেটেড ডিজাইন করতে গেলে ঠিক একটু অন্যরকম ফন্ট ব্যবহার করা হয়। আপনার ফ্যাশনের ক্ষেত্রে গেলে ফন্টটা একটু বেশি গোল টাইপের হয়, একটু রাউন্ডিশ হয়। আবার স্পিড বা মনে করেন টেকনিক্যাল কিছু বোঝাতে গেলে ওটা একটু রাফ এজের হয় বা একটু ইটালিক টাইপের ফন্ট, বোল্ড টাইপের ফন্ট বেশি করা হয়। কারণ কি, এই শেপের মধ্যে ফন্টের যে শেপ আছে এই শেপটা আসলে আমাদেরকে সাবকনসিয়াসলি কিছু আপনার মেসেজ প্রোভাইড করে, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হিট করে, যার কারণে ডিজাইনটা সুন্দর হয়। এখন আপনি যদি মনে করেন যে একটা বাচ্চাদের খেলনার বিজ্ঞাপনে যদি আপনি ব্লু কালার ইউজ করেন বা আপনার ডিপ কালার ইউজ করেন তাহলে হবে না, ওখানে কিন্তু আপনাকে চার্মিং কিছু কালার ইউজ করতে হবে, যেমন লাল, কমলা ইত্যাদি মিক্সড। আবার মনে করেন প্রফেশনাল কোনো একটা বিষয়, যেমন ধরুন লিঙ্কডিনের ব্র্যান্ডিংটাই দেখুন না, লিঙ্কডিনের লগোর কালারটা কিন্তু সম্পূর্ণ ব্লু কালার। কারণ কি, ব্লু কালার আমাদের মাইন্ডের মধ্যে বিশ্বস্ততা এবং প্রফেশনালিজমের যে মেসেজটা আছে এইটা প্রোভাইড করে। এখন লিঙ্কডিনে যদি আমি কমলার কালার ইউজ করি তাহলে কিন্তু লিঙ্কডিনের ব্র্যান্ডটা মার খেয়ে যাবে। এবং আরও একটা বিষয় কি জানেন, এই যে ডিজাইনের মধ্যে ভুলভাল কিছু বিষয়, আমরা তো রং চালে ব্যবহার করতেই পারি, কিন্তু যে কোনো রং যদি আমরা ব্যবহার করে ফেলি তাহলে সেই ব্র্যান্ডটাকে কলাপস করে দিতে পারে। আবার সঠিক ব্যবহারটা, রং বলেন, শেপ বলেন বা ফন্ট বলেন, সঠিক ব্যবহারটা একটা ব্র্যান্ডকে হাইলি মানে খুব উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং মার্কেটিংকে সফল করতে পারে। তো মার্কেটিংয়ের একটা সফলতা এবং ব্যর্থতা এটা ডিজাইনারের উপরও নির্ভর করে। তো আমরা এতক্ষণে কথা বললাম যে আসলে যে ডিজাইনের উপাদানগুলা, আমাদের এলিমেন্টসগুলা, যে আমাদের কীভাবে ডিজাইন অর্থাৎ একজন মানুষকে হিপনোটাইজ করতে বা ম্যানিপুলেট করতে সেই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি সাহায্য করে সেটা নিয়ে। এবার আমরা কথা বলবো শুধুমাত্র ওই সব ক্ষেত্রে কিন্তু সেম হয় না বিষয়গুলো। সব ক্ষেত্রে লাল রং কিন্তু ডেঞ্জার প্রোভাইড করবে না। আপনি দেখবেন যখন একটা বিয়ের কনেকে সাজানো হয় তাকে কিন্তু লাল রঙের মানে শাড়ি পরানো হয় এবং লাল ঘোমটা দেওয়া হয়, তাহলে কি ওই বউটা মানে ওইখানে বিপজ্জনক অবস্থায় আছে? আসলে কিন্তু তা না। কারণ হলো লাল রঙে শুধুমাত্র বিপজ্জনক এই বিষয়টাই প্রকাশ করে না, সেই সাথে এটা যে আপনার ভালোবাসার প্রতীক, লাভ। ইভেন দেখবেন আপনার মেয়েদের লিপস্টিকটাও কিন্তু গাঢ় লাল রঙের হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখুন, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে লাল রং, সেম রং এক এক পরিবেশে এক এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। তো সেই জন্য ডিজাইন করার সময় আমাদেরকে মাথায় রাখতে হয় যেন ডিজাইনটা আসলে কোন পরিবেশের জন্য করা, আমাদের টার্গেট অডিয়েন্স কারা, তারা আসলে বিষয়টাকে কীভাবে নেয়, তাদের সাইকোলজিক্যাল মাইন্ডটা কী। তো এই বিষয় নিয়েও আসলে চিন্তাভাবনা করে ডিজাইন করতে হয়। আর এবার আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, এবং এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলার পরে আমি আমার প্রফেশনে অর্থাৎ মোশন গ্রাফিক্সে, এতক্ষণ তো গ্রাফিক্স নিয়ে কথা বললাম, মোশন গ্রাফিক্সে আমি মুভ করব। সেই বিষয়টা হলো, আপনারা শুনে থাকবেন হায়ারার্কি। হায়ারার্কিটা হলো ডিজাইনের একটা গুণ বা বৈশিষ্ট্য, যেটা আপনার কোনটার পর একজন ইউজার কোনটার পরে কি দেখবে এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মনে করুন যে একটা বোল্ড ফন্ট আছে, তারপরে একটা সাধারণ নর্মাল ফন্ট আছে বা আপনার কি বলে থিন বা ফন্ট আছে। তো এই বোল্ড ফন্টটা কিন্তু সবার আগে চোখে পড়বে, মানে অটোমেটিক্যালি, এটা আমাদের সাইকোলজিক্যালি এরকম, আমরা বোল্ড ফন্টটাকে আগে দেখব। বা কোনো এক জায়গায় কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্টের বিষয়টা এখানেই চলে আসে। কন্ট্রাস্টটা কিন্তু এই হায়ারার্কি মেনটেন করার ক্ষেত্রে তৈরি করা হয়, যে কোনো কন্ট্রাস্টই কোনো এলিমেন্টের দিকে আমার সবার আগে চোখে পড়বে এবং তারপরে এভাবে আমরা কন্ট্রাস্টটাকে বা ডিজাইনকে চিহ্নিত করি। তো এই ক্ষেত্রে মোশন গ্রাফিক্সের একটু সুবিধাটা বেশি। চলুন এবার মোশন গ্রাফিক্সে চলে যাই। তো মোশন গ্রাফিক্সটা হলো এই যে আমরা গ্রাফিক্স ডিজাইনে, এটাও ওয়ান কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন, কিন্তু এটা একটা ভিডিও আকারে আসে এবং এই এলিমেন্টগুলো নাড়াচাড়া করে, ট্রানজিশন হয়। তো
তো এখন যদি মোশন গ্রাফিক্সে বলি, তাহলে গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্সের মধ্যে আমরা মোশন গ্রাফিক্সে একটা বেশি অ্যাডভান্টেজ পাই। বেশি অ্যাডভান্টেজ আমরা কেন পাই সেটা হলো আমরা কন্ট্রোল করতে পারি যে একজন ইউজার আমাদের ডিজাইনের মধ্যে কোনটার পরে কোনটা দেখবে, অর্থাৎ আমি কন্ট্রোল করতে পারি আমার ইনফরমেশনের হায়ারার্কিটা একদম খুব সুন্দরভাবে। যদি আমি এখানে একটু সায়েন্স রিলেটেড কথা বলি এবং সাইকোলজি রিলেটেড কথা বলি, সাইকোলজিস্টরা বলতেছে যে যখন আমরা কোনো একটা গতিশীল বস্তু দেখি, এটা আমাদের মধ্যে একটু বেশি পরিমাণ ভালো লাগা এবং বেশি পরিমাণ কন্ট্রাস্ট ক্রিয়েট করে। আমি ব্রেন গেমসের জিনিসটা পাইছিলাম, মানে ন্যাশনাল জিওগ্রাফির যে ব্রেন গেমস প্রোগ্রামটা হয়, ওই একটা প্রোগ্রামে খুব সুন্দরভাবে বিষয়টাকে বর্ণনা করা হয়েছিল। আমি যেহেতু ওই রিলেটেড পড়াশোনা করি নাই, খুলে বলতে পারতেছি না, কিন্তু এটা আমি নিশ্চিত এবং এটা আমি জানি যে আমরা গতিশীল কোনো বস্তুকে দেখতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আমরা আসলে কোনো খেলাকে দেখতে বেশি পছন্দ করি। আপনি দেখবেন কোথাও যদি খেলা চলে তাহলে কিন্তু ধরুন আপনি ফুটবল খেলা দেখতেছেন, যার পায়ে বল আছে আপনার চোখটা কিন্তু সেখানে থাকে, কারণ সেখানে মুভমেন্টটা বেশি হয়। মুভমেন্ট যেখানে বেশি আমাদের ভালো লাগাটা সেখানেই কাজ করে। তো এই ভালো লাগাটা, অর্থাৎ এই মুভমেন্টের পাওয়ারটাকে যে আমাদের ভালো লাগাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটাকে মোশন গ্রাফিক্সে খাটানো হয়। এবং এটা যে হায়ারার্কির কথাটা বললাম না, কোনটার পরে কী দেখাবো, এটাতে আমরা বেশি কন্ট্রোল পেয়ে যাই, যার ফলে মার্কেটিংটা না জোস লেভেলের হয়ে আসে। এবং মোশন গ্রাফিক্সের এই কারণেই দিনকে দিন আসলে চাহিদাটাও বেড়ে চলছে। এবং তার পাশাপাশি আমরা সাউন্ড এফেক্টস ব্যবহার করার সুযোগ পাচ্ছি। আর সাউন্ড এফেক্টস আমাদের কান দিয়ে ঢুকতেছে, চোখ দিয়ে না কিন্তু, এবং এটা আমাদের মাইন্ডকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারে। ইভেন আপনি যদি এনভার্টো এলিমেন্টে যান, ওখানে সাইডে ফিল্টার করা যায় আপনি কী ধরনের মুডের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কী ধরনের মাইন্ড সেট আপ, এটা হরর হবে, চার্মিং হবে, হ্যাপি হবে, স্যাড হবে, ইত্যাদি সেট করে দিতে পারেন। অর্থাৎ কোনো একটা সাউন্ড কিন্তু আপনার মাইন্ডকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। আজকে এই পর্যন্তই। আমি জানি না আমার প্রথম ভিডিও এটা, আপনারা প্লিজ হয়তো বা ইনফরমেশনে কিছু গ্যাপ থাকতে পারে বা ভুল হতে পারে। আমি আসলে কিন্তু শিখতে চাই আপনাদের কাছ থেকে, যার কারণে ভিডিওটা করা, যে আমি আসলে যতটুকু জানি সেটা আসলে সঠিক কি না, কিংবা আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি এই ইনফরমেশনগুলো সঠিক হচ্ছে কি না। তো আপনাদের আশা করি কিছু মানে আমাকে ধুয়ে দিবেন কমেন্টে, যার ফলে আমি আমার ভুলগুলোকে শুধরাতে পারবো এবং আরও ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। এই জন্যই, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি এরপর থেকে কন্টিনিউয়াস ভিডিও আসবে এই রিলেটেড এবং মোশন গ্রাফিক্স রিলেটেড, হয়তো কিছু সফটওয়্যার রিলেটেড, কিছু ব্যাকএন্ড রিলেটেড অ্যাটসেট্রা। তো আশা করি আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।